আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমি আপনাদের সাথে আছি ফুজাইল রহমান। আজকে আমরা আছি শিক্ষক নিবন্ধন কোর্সের বাংলা ভাষা ও সাহিত্য বিষয় নিয়ে। আজকে আমাদের ক্লাস হচ্ছে লেকচার 7। আজকের ক্লাসের আলোচনা বিষয়গুলো হচ্ছে বানান শুদ্ধিকরণ, বাক্য শুদ্ধিকরণ, বাক্য পরিবর্তন, পারিভাষিক শব্দ, অনুবাদ ও জ্যোতিচিহ্ন। দেখুন, এখানে এমন একটা অধ্যায় বানান শুদ্ধি, বাক্য শুদ্ধি। এটা সরাসরি আমাদের সিলেবাসে না থাকলেও কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। পারিভাষিক শব্দ, অনুবাদ, জ্যোতি বা ছেদ চিহ্ন। পারিভাষিক শব্দ, অনুবাদ, জ্যোতি ও ছেদ চিহ্ন। তাহলে এখানে দেখুন একটা বিষয়, সেটা হচ্ছে আমরা প্রথমে যদি যাই বানান, বাংলা বানান শুদ্ধিকরণের আগে আমরা আজকে শুরু করব প্রথমে বাক্য ও বাক্য রূপান্তর, বাক্য পরিবর্তন, এরপরে আসবো বাক্য শুদ্ধিকরণ। তাহলে দুইটা কাছাকাছি অধ্যায়। এরপরে যাব বানান শুদ্ধিকরণ, তাহলে আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে। তাহলে আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি বাক্য রূপান্তর, বাক্য শুদ্ধি। কারণ আমি যদি বাক্যটা ভালো করে বুঝতে পারি, তাহলে কোনটা ভুল আর কোনটা সঠিক সেটা ধরতে পারবো। এই জন্য আমার প্রথম কাজ হচ্ছে বাক্যটাকে চেনানো। যে সুবিন্যস্ত পদের সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয় তাকে বাক্য বলে। অর্থাৎ আমি একটা কথা বললাম, কথা বলার পরে যদি আপনি আমার মনের ভাব সম্পূর্ণরূপে বুঝতে পারেন, তবে তাকে আমরা কি বলি? বাক্য বলি। শেষ। আমার কথাটা আপনি সম্পূর্ণ বুঝতে পেরেছেন, তাকে হচ্ছে বাক্য বলে। একটা বাক্য সঠিক হওয়ার জন্য 3টি গুণ থাকা দরকার। বাক্যের গুণ কয়টি? 3টি গুণ আছে। ভাষার বিচারে বাক্যের 3টি গুণ থাকে: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এখানে একটা টু দা পয়েন্ট একটা শব্দ খেয়াল করতে হবে: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা শব্দটা আমাদের কি আছে? বানানটা খেয়াল করবেন, সরায়া কয়াকার কা, আকাং খয়াকার খা, এরকম দিয়ে মাঝে মাঝে পরীক্ষা আসছেন যে নিচের কোনটা বাক্যের গুণ নয়। এটা কিন্তু বানানটা ভুল। সেম কাছাকাছি উচ্চারণ, কিন্তু তখন আমরা দেখতে পাই না কোনটা ক্ষীয় আর কোনটা খ। আকাঙ্ক্ষা বানানে ক্ষীয় লিখতে হবে, এটাই বানান শুদ্ধি। পরীক্ষা আসবে নিচের কোনটি ভুল, নিচের কোনটি বাক্যের গুণ নয়। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষা দুইবার দেয়া, তখন কিন্তু আপনি বিপাকে পড়ে যাবেন যে আকাঙ্ক্ষা কি খ দিয়ে নাকি ক্ষীয় দিয়ে। আকাঙ্ক্ষা কি খ দিয়ে নাকি ক্ষীয় দিয়ে। আসক্তি, আসক্তি কি? আসক্তি এবং আসক্তির মধ্যে একটা ডিফারেন্স আছে। আসক্তি এবং আসক্তি, এখানে একটা ডিফারেন্স আছে। আসক্তি এবং আসক্তি, এখানে একটা ডিফারেন্স। কি ডিফারেন্স আছে? আসক্তি এখানে তয় তয় রসইকার, আর এখানে হচ্ছে কয় তয় রসইকার। আসক্তি এটা হচ্ছে কি পদগুলো ঠিক মতো সোজা করে লেখা, একটার পর একটা সুন্দর করে লেখা। আসক্তি মানে এডিকশন। আপনার কিন্তু মাথায় তখন কাজ করে না যে এখানে কি একটা ডানা দেয়া আছে, চৈতন দেয়া আছে নাকি নাই। একটা ডানা বা চৈতন দেয়া আছে কি নাই, এটা একটু খেয়াল করবেন। যোগ্যতা, এখানে এই বানানের সমস্যা হয় না, সমস্যাটা হবে বানান শুদ্ধিকরণে গিয়ে। এটা বিসিএস এ 2বার আসছে, যেহেতু বিসিএস এর মতো পরীক্ষায় 2বার এসেছে, আর বিসিএস এ যে প্রশ্নগুলো এসে থাকে নিবন্ধনে ওই প্রশ্নগুলো আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আকাঙ্ক্ষা বানান কি দিয়ে? ক্ষীয় দিয়ে। আর আসক্তি বানানে কয়ের মাথা নাই, মানে চৈতনটা নাই, অতিরিক্ত যে অংশটা আছে এই অংশটুকু নাই। এটা হচ্ছে নেশা, এডিকশন। এটা হচ্ছে পদগুলো সুন্দর করে সাজানো। তাহলে একটা বাক্যে কয়টা গুণ থাকে? 3টা গুণ থাকে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে আমি প্রথমে বাংলা বানান শুদ্ধিকরণ না শিখিয়ে, বাক্য শুদ্ধিকরণ না শিখিয়ে বাক্যে কেন নিয়ে আসলাম। বাক্যে নিয়ে আসলাম এই জন্য যেন বাক্য শুদ্ধিটা আমরা দ্রুত বুঝতে পারি। বাক্য বুঝলেই তাহলে কোনটা শুদ্ধ বা অশুদ্ধ সেটা সহজে বুঝতে পারবেন। তাহলে চলুন আমরা প্রথমে যাব আকাঙ্ক্ষা। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ, তাকে আমরা বলি আকাঙ্ক্ষা। এক পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তাকে কি বলে? আকাঙ্ক্ষা বলে। বাক্যের অর্থ সঠিকভাবে বোঝার জন্য একটা পদ বলার পর অন্য একটা পদ শোনার যে ইচ্ছা, তাকে কি বলে? আকাঙ্ক্ষা বলে। চন্দ্র পৃথিবীর চারদিকে, চন্দ্র পৃথিবীর চারদিকে কি? এখন আমি আপনাকে শুধুমাত্র বললাম চন্দ্র পৃথিবীর চারদিকে, চন্দ্র পৃথিবীর চারদিকে, চন্দ্র পৃথিবীর চারদিকে। 3বার বলার পর আপনি আমার একটা ঝাড়ি দেবেন, এই বেটা কি চারদিকে কি? তার মানে আপনার মনে একটা শোনার ইচ্ছা আছে। প্রথমবার বললাম, শুনতে পারেন নাই। দ্বিতীয়বার আবার আগ্রহ করে বসলেন, চন্দ্র পৃথিবীর চারদিকে, তাও উত্তর পান নাই। তৃতীয়বার কিন্তু আপনার মাথায় রাগ উঠে যাবে, আরে বেটা কি হয়েছে বলো। বিষয়টা এরকমই যে চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরে বললে আপনার মনে কোনো প্রশ্ন ছিল না, তাহলে এটাকে বলে আকাঙ্ক্ষা, যে আপনার একটা কিছু শোনার ইচ্ছা আছে। এটাকে কি বলে? আকাঙ্ক্ষা। মানে এক পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছা, তাকে বলে আকাঙ্ক্ষা। এটা বাক্যের একটা অন্যতম গুণ।
আসত্তি পদগুলো বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসের নামই হচ্ছে আসত্তি। বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসের নামই হচ্ছে আসত্তি। বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলে? আসত্তি বলে। বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলে? আসত্তি বলে। তাহলে এখানে দেখুন সুশৃঙ্খল, কাল বিতরণী হবে উৎসব স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠিত। তাহলে বাক্যটা এটা যদি এরকম 5 মিনিট আপনাকে বলি, আপনি তো পাগল হয়ে যাবেন। আরে স্যার কি বলতেছে, বাংলা বলে না উর্দু বলে, হ্যাঁ নাকি হিন্দি বলে নাকি ফার্সি বলে, কারণ আপনি তো বুঝতে পারতেছেন না। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য একটার পর একটা সুন্দর করে সাজানো যদি থাকে তাকে আমরা কি বলি? আসত্তি বলি। বানানটা খেয়াল করবেন, এটা কিন্তু এরকম না, এরকম লেখা না। হ্যাঁ, তাহলে কি আছে? এই ডানাটা নাই, এই ডানাটা না থাকলেই হবে। তাহলে দেখুন, কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব, বাক্যটা এরকম ছিল। কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে। উৎসব অনুষ্ঠিত হবে, অনুষ্ঠিত হবে। বাক্যটা এরকম ছিল যে কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে। এটা বললে আপনি বুঝতে পারছেন, ও আচ্ছা কালকে তাহলে এটা হবে। তো উপরের বাক্য যেরকম আছে উল্টা পাল্টা করে যদি লিখি তাহলে বাক্য তার একটা যোগ্যতা হারাবে। বাক্যের 3টা গুণ আছে, বাক্যের 3টা গুণ, একটা আকাঙ্ক্ষা, একটা আসত্তি, একটা যোগ্যতা। এখানে কি যোগ্যতা হারাচ্ছে নাকি আসক্তি হারাচ্ছে বলুন তো? আমি কিন্তু বলছিলাম যোগ্যতা হারাবে, কিন্তু না, আসক্তির কারণে বাক্যটা ভুল। এখন আমরা যোগ্যতার মধ্যে যাইনি। এখন আসুন যোগ্যতা। বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত, সহজ কথা যদি বলি অর্থগত ও ভাবগত মিলবন্ধনকে বলে যোগ্যতা। অর্থগত কি কি মিল আছে আর ভাবগত কি কি মিল আছে এটা বুঝতে হবে। বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মিলবন্ধনকে কি বলে? যোগ্যতা বলে। বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মিলবন্ধনকে যোগ্যতা বলে। বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়, এটা সঠিক বাক্য। কিন্তু যদি আমি বলি বর্ষার বৃষ্টিতে খরার সৃষ্টি হলো, এটা কি সম্ভব? খরার সৃষ্টি হয়? বর্ষার বৃষ্টিতে কখনো কি খরার সৃষ্টি হয়? বর্ষার বৃষ্টির কি কোনো যোগ্যতা আছে যে খরা সৃষ্টি করে দেবে? বর্ষার বৃষ্টির কোনো যোগ্যতা নাই যে খরা সৃষ্টি করে দেবে, এরকম কোনো যোগ্যতা নাই। বর্ষার বৃষ্টি কখনো খরা সৃষ্টি করতে পারে না। তাহলে দেখুন বর্ষার বৃষ্টি না, এখন যদি বলি চৈত্রের বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হলো, তাহলে ওই বাক্যের যোগ্যতার সাথে অর্থের সাথে বাক্যের কোনো মিল নেই। চৈত্রের বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হলো, জি না, চৈত্রে কাঠ ফাটা থাকে মাঠ, খরা হতে পারে। চৈত্র মাসে বৃষ্টি পড়লে প্লাবন হতে পারে না। তাহলে চৈত্রের বৃষ্টির ক্ষমতা নাই, যোগ্যতা নাই যে প্লাবন সৃষ্টি করবে, এটা নাই। আবার বর্ষার বৃষ্টির খরা তৈরি করবে, এই যোগ্যতাও নাই। তার মানে বাক্যটা যদি হয় বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হলো। দেখুন কয়েকদিন আগে বাংলাদেশে অতিবৃষ্টি হলো। অতিবৃষ্টি হওয়ার কারণে এই ভারত থেকে পানি, উজান থেকে পানি না, আমরা আবার অবশ্য ভারতের পানিকে ভারতের পানি বলতে পাই না, কারণ আমাদের একটু লজ্জা লাগে। ওই যে ভাষণের নাম মুখে নিতে হয় না, অনেকটা এই টাইপের, যে উজানের পানিতে হলো না, ভারতের পানিতে। ভারতে যখন অতিবৃষ্টি হলো, তারা তো বাদ দিয়ে আগেই পানি আটকে রেখেছে তাদের যতটুকু প্রয়োজন। যখন সেখানে অতিবৃষ্টি হলো তখন তাদের পানির লেয়ারটা বেড়ে গেল, তখন তারা পানিটা ছেড়ে দিল। আমাদের এদিকে উত্তরবঙ্গ ডুবে গেল, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর এই অঞ্চল ডুবে গেল। এর পরবর্তীতে আবার হচ্ছে পাহাড়ি ঢলে ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা 4টি বিভাগের সীমান্তবর্তী অঞ্চলগুলো প্লাবিত হলো, কারো পাহাড়ের পাদদেশের অঞ্চলগুলো। তাহলে এখন যদি আমরা বলি বর্ষার বৃষ্টিতে প্লাবিত হয় কিন্তু চৈত্রের বৃষ্টিতে প্লাবিত হয় না, তার মানে হলো বাক্যস্থিত পদের অর্থগত এবং ভাবগত যে মিল আছে, মিলটাকে বলে যোগ্যতা। বাক্যস্থিত পদসমূহের অর্থগত এবং ভাবগত মিলকে আমরা কি বলি? যোগ্যতা বলি। তাহলে একটা বাক্যের যোগ্যতার সাথে 6টি বিষয় সম্পৃক্ত। এক, রীতিসিদ্ধ অর্থবাচকতা। এই 6টা বিষয় যদি বুঝতে পারেন তাহলে আপনার বাক্য শুদ্ধি বা অশুদ্ধির অনেকগুলো বিষয়ই আপনি বুঝতে পারবেন। বাক্য শুদ্ধি এবং অশুদ্ধি যে বিষয়টা আছে এটা আপনি অনেকাংশে বুঝতে পারবেন। তাহলে আমরা প্রথমে যাচ্ছি রীতিসিদ্ধ অর্থবাচকতা। রীতিসিদ্ধ অর্থবাচকতাটা কি আছে এখানে একটু খেয়াল করুন।
আমি লিখলাম চাকরিটি প্রদান করে আমাকে বাধিত করবেন, বাধিত করবেন, বাধিত করবেন, চাকরিটি প্রদান করে আমাকে বাধিত করবেন। বাধিত করবেন মানে কি, আপনি আমাকে চাকরি দিলে আমি আপনার উপর কৃতজ্ঞ থাকব। বাধিত করবেন, বাধিত শব্দের দুটো অর্থ আছে। আমরা শতকরা 99.99% ক্ষেত্রে প্রত্যয়ের অর্থ ব্যবহার করি, সবসময় প্রত্যয়ের অর্থ ব্যবহার করি। কোনো কারণে যদি প্রত্যয় ব্যবহার না করি তখন বিকল্প অর্থ যেটা নেই সেটা হচ্ছে রীতিসিদ্ধ। বাধিত শব্দের দুটো অর্থ আছে, একটা হচ্ছে বাধিত, বাধাপ্রাপ্ত। প্রত্যয়ের অর্থ কি? বাধাপ্রাপ্ত। আর রীতিসিদ্ধ অর্থ হচ্ছে কৃতজ্ঞ। রীতিসিদ্ধ অর্থ কি? কৃতজ্ঞ। রীতিসিদ্ধ অর্থ হচ্ছে কৃতজ্ঞ, আর হচ্ছে প্রত্যয়ের অর্থ হচ্ছে বাধাপ্রাপ্ত। প্রত্যয়ের অর্থ হচ্ছে বাধাপ্রাপ্ত, আর রীতিসিদ্ধ অর্থ হচ্ছে কৃতজ্ঞ। চাকরিটি দিয়ে আপনি আমাকে বাধিত করবেন, চাকরিটি দিয়ে আপনি আমাকে কি করবেন? বাধিত করবেন। তাহলে এক্ষেত্রে একটু খেয়াল করেন তো, চাকরি পেলে আমি আপনার নিকট কৃতজ্ঞ থাকবো নাকি আপনি আমাকে বাধাপ্রাপ্ত করলেন? এখন ধরেন আমরা সরকারি চাকরি করি, আমাদের প্রত্যেক মাসে 2 দিন 3 দিন সিএল নেই, আমাদের 2 দিন করে সিএল আছে, ক্যাজুয়াল লিভ বা নৈমিত্তিক ছুটি। অথবা ধরেন আমাকে খেলাধুলা কমিটিতে রাখা হলো, অথবা আমাকে 26শে মার্চ উদযাপন কমিটিতে রাখা হলো। আমি স্যারকে লিখলাম, স্যার 26 মার্চ উদযাপন উপলক্ষে আমাকে 50,000 টাকা প্রয়োজন, আমাকে টাকা উত্তোলনের ব্যবস্থা করে দিয়ে বাধিত করবেন। অথবা আমাদের কলেজে বাৎসরিক একটা ক্রীড়া অনুষ্ঠিত হবে, স্যার আমাকে 3 লক্ষ টাকা প্রয়োজন, আমাকে এই টাকা উত্তোলনের ব্যবস্থা করে দিয়ে বাধিত করবেন। তার মানে আপনি যদি টাকা দেন আমি আপনার নিকট কৃতজ্ঞ থাকবো। 3 দিনের ছুটি দিয়ে আপনি আমাকে বাধিত করবেন। দেখেন, আপনি যখন পরীক্ষার হলে ব্যক্তি জীবনে কতটুকু লিখছেন জানি না, আপনি ব্যক্তি জীবনে কখনো পত্র দিয়েছেন কিনা স্যারকে, স্যার বিনা বেতনে অধ্যয়নের ছুটি দান করে বাধিত করবেন, যদি আপনি আমাকে বিনা বেতনে অধ্যয়নের ব্যবস্থা করে দেন আমি আপনার নিকট কৃতজ্ঞ থাকবো। এখন আপনি বললেন, না স্যার বিনা বেতনে অধ্যয়নের সুযোগ করে দিয়ে আমাকে বাধাপ্রাপ্ত করবেন। স্যার আয়সা চটাং 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 করে পিটানো শুরু করবে, অকৃতজ্ঞের বাচ্চা, অকৃতজ্ঞ, হ্যাঁ তোরে আমি বিনা বেতনে চাকরিও দেবো, হ্যাঁ বিনা বেতনে পড়তেও দেবো, আবার তুমি বলো যে বাধাপ্রাপ্ত করেছি, করলাম না তোরে বাধা। হ্যাঁ, আমরা সিএল লিখলাম, স্যার আমাকে 2 দিনের ছুটি প্রয়োজন, আমার লিখলাম ছুটি দিয়ে আমাকে বাধাপ্রাপ্ত করবেন। আপনার কি মনে হয় আমার স্যার আমাকে ছুটি দিবে? ধরে নিয়ে চটাং চটাং কয়েকটা দিয়ে পাঠিয়ে দেবে, হ্যাঁ, কারণ উনি বাধ্য না, উনি বাধ্য না। স্থানকাল পাত্র ভেদে আমি ছুটি, আমার প্রাপ্যতা আছে, আমাকে দিতে পারে, উনি বাধ্য না, দিতেই হবে। তাহলে এখানে আমি যদি আপনাকে একটু বলে রাখি, সেটা হচ্ছে বাধিত শব্দের দুটো অর্থ হচ্ছে, একটা হচ্ছে কৃতজ্ঞ, একটা হচ্ছে বাধাপ্রাপ্ত। আমরা শতকরা 99.99% ক্ষেত্রে প্রত্যয়ের অর্থ ব্যবহার করি। 0.01% ক্ষেত্রে 0.01% ক্ষেত্রে আমরা রীতিসিদ্ধ অর্থ ব্যবহার করি। তাহলে বাধিত শব্দের প্রত্যয়ের অর্থ হচ্ছে বাধাপ্রাপ্ত, এটাকে গ্রহণ না করে আমরা তার বিকল্প অর্থ হচ্ছে কৃতজ্ঞ, রীতিসিদ্ধ, কৃতজ্ঞ, তাহলে এটাকে গ্রহণ করব। শেষ। এখন আসুন এরপরে যাবেন হচ্ছে দুর্বুদ্ধতা। দুর্বুদ্ধতাগত কারণে শব্দের যোগ্যতার সাথে সম্পৃক্ত, দুর্বুদ্ধতাগত কারণে বাক্যতার যোগ্যতা হারায়। এখন ধরেন আপনার সাথে আমার 1 বছর পরে দেখা হলো, আমি আপনাকে বললাম যে আপনার কথা আমার নিতরাং মনে পড়ে, আপনার কথা আমার নিতরাং মনে পড়ে। ভাই দেখেন তো এই শব্দের অর্থটা কেমন লাগলো আপনার কাছে? নিতরাং মনে পড়ে। আপনি আপনার বাবা অথবা মা অথবা ভাই অথবা বোনের সাথে কোথাও যাচ্ছেন, তাহলে আপনি আমাকে দেখে সালাম দিলেন, স্যার আসসালামু আলাইকুম, আমি অমুক। আমি আপনাকে বললাম যে ভাই আপনার কথা তো আমার নিতরাং মনে পড়ে। হাই হাই, মাথা ঘোরাই। কেন মাথা ঘোরাই? স্যার এটা কি বললো? নিতরাং মনে পড়ে, এটা মানে কি? আমি বললাম তুমি তো আমার সাথে, অথবা আপনার সাথে আমার রাস্তায় দেখা হলো, আমি বললাম যে ভাই তুমি তো আমার সাথে প্রপঞ্চ করেছো, প্রপঞ্চ করেছো। তাহলে আপনি বললেন কি, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, ওকে স্যার, ঠিক আছে স্যার। প্রপঞ্চের অর্থ কি আপনি জানেন? আপনি যদি প্রপঞ্চ শব্দটির অর্থ জানতেন কখনোই আপনি বলতেন না আচ্ছা স্যার। যখন আমি আপনাকে বললাম স্যার আপনার কথা আমার নিতরাং মনে পড়ে, তখন আপনার মধ্যে ফিলিংস কি, স্যার মনে আমার 24 ঘন্টা মনে করে। আরে যে স্যার জীবনে মনে করে না, সামনে পয়সার পাম্পটি দিয়ে চলে গেল। মানে এক একজনের মনের ভাবনা এক এক ধরনের হবে। কেন? আপনি এটার অর্থ জানেন না।
অপ্রচলিত শব্দ, আপনার কাছে এটা বোঝাটা কঠিন। দুর্বোধ্য, দুর্বোধ্য শব্দের অর্থ হচ্ছে যা সহজে বোঝা যায় না, তাকে কি বলি? দুর্বোধ্য বলি। তাহলে এখানে খেয়াল করুন, যা সহজে বোঝা যায় না তাকে আমরা কি বলি? দুর্বোধ্য। নিতরাং শব্দের অর্থ হচ্ছে মাঝে মাঝে। নিতরাং শব্দের অর্থ কি? মাঝে মাঝে। এখন যদি বলি মাঝে মাঝে আপনার কথা মনে পড়ে, ওকে স্যার, ঠিক আছে, কিন্তু যখন আমি নিতরাং বললাম তখন অর্থ বুঝতে পারেন নাই, এটাকে বলে দুর্বোধ্যতা, যা সহজে বোঝা যায় না। প্রপঞ্চ শব্দের অর্থ প্রতারণা। এইবার আপনার সাথে আমার রাস্তায় দেখা হলো, আর আমি আপনাকে বললাম যে আপনি তো আমার সাথে প্রতারণা করেছেন, প্রতারণা করেছেন। তাহলে এখানে একটা বিষয় হলো, প্রতারণা মানে কি? আপনি আমার সাথে প্রতারণা করেছেন। হাই হাই স্যার, সরি স্যার, কখন করেছি বুঝতে পারি নাই স্যার, একটু বলেন কেমনে। অথবা না স্যার, খবর আছে, আপনি মিথ্যা কথা বলছেন। হ্যাঁ, আপনি আটকাই দেবেন। তার মানে একটা না একটা ফিলিংস, একটা রিয়েক্ট তো থাকবে যদি আপনি অর্থ বোঝেন। আর যদি আপনি অর্থ না বোঝেন, কোনো রিয়েক্ট নেই, কোনো রিয়েক্ট নেই। আপনি আপনার মতো, আমি আমার মতো, এটা করা যাবে না। এরকম যদি কোনো বাক্য হয় তাহলে সেই বাক্যের মধ্যে একটা ভুল থাকে, সেই ভুলকে বলে দুর্বোধ্যতা। আর দুর্বোধ্যতা থাকলে বাক্য সঠিক হয় না, বাক্য ভুল। আমরা যখন একটু পরে বাক্য শুদ্ধিকরণে যাব তখন দেখবেন যে এই জাতীয় ভুলগুলো খুঁজে বের করতে হবে। প্রপঞ্চ, প্রতারণা, এটা আমরা ব্যবহার করি না। উপমার ভুল প্রয়োগ, আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো। হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো। আচ্ছা বলুন তো, বীজ কি কখনো হৃদয়ের মন্দিরে বপন করা যায়? হৃদয়ে বপন করলে পচে গলে শেষ হয়ে যাবে। বীজ যখন মাটিতে বপন করবেন, খেতে বপন করবেন, মাটির উত্তাপ পাবে, সেখান থেকে একটা অঙ্কুর বের হয়ে আসবে। বাক্যটা ভুল। তার মানে উপমা যখন আমরা উদাহরণ যখন দেই তখন বাস্তবতার নিরিখে উপমা দিতে হবে, শুধু কাল্পনিক উপমা দিলে চলবে না। ব্যাকরণে কাল্পনিক উপমা কখনোই গ্রহণযোগ্য নয়, ব্যাকরণে গ্রহণযোগ্য নয়। তাহলে গ্রহণযোগ্য কোথায়? সাহিত্যে, সাহিত্যে গ্রহণযোগ্য। যদি আমরা কাজী নজরুলের একটা কবিতা বলি, মোর প্রিয়া হবে এসো রানী, খোপাই দেবো তারার ফুল, আকাশের তারা ধরে এনে তোমার খোপার মধ্যে বসাই দেব, কর্ণে দোলাবো তৃতীয়া তিথির চৈতি চাঁদের ফুল, তোমার কানের মধ্যে তৃতীয়া তিথির যে চৈতি চাঁদ আছে তার ফুল বসাবো। রং ধনুর লাল রং সানি আলতা পড়াবো পাই। হাউ ক্যান পসিবল নজরুল ভাই, তুমি রংধনুর রং কেমনি আনবা? এখন যদি প্রশ্ন করেন এটা কেন সম্ভব? সম্ভব না, কবিতা সাহিত্যে সম্ভব। এখন যদি আমরা আসি সুকান্ত ভট্টাচার্যের পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, পেটে ক্ষুধা থাকলে রাত 3টায় উঠে দেখে যখন আকাশে দেখবেন চাঁদ, তখন আপনার চাঁদের রূপ নিয়ে কোনো কবিতা বের হবে না, বের হবে আর এই চাঁদ থেকে ধরে আন খাই, কারণ পেটে আমার যন্ত্রণা, পেট সান্ত্বনা। আবার যখন দেখুন আধুরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মৌড়ে প্রিয়, চাঁদ হয়ে রবো আকাশে ডগায়, পাতায়ান খুলে দিয়ে। পেট ভরা থাকলে তখন মনে হবে কি, আরে আমার প্রিয়তমা, আমি যখন বাসায় না থাকি তখন জানালা দিয়ে আকাশের চাঁদটা দেখো, কত সুন্দর চাঁদ, এটাই আমি, চাঁদ হয়ে রবো আকাশের গাই, বাতায়ান খুলে দিও। তাহলে যখন সাহিত্যিকরা সাহিত্য রচনা করেন তখন তারা যেটাকে যেভাবে ফিল করেন সেভাবেই সঠিক, তো ব্যাকরণে সঠিক না। কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় যদি বলি, গগনে গরজি মেঘঘন বরষা, কুলে একা বসে আছে নাহি বরষা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খোড়ো দ্বারা খড় পড়সা। মানে আমি এমন এক নদীর তীরে বসে আছি যেই নদীর মধ্যে এক ফোঁটা পানি নাই। তখন যখন কবি এই কবিতাটা রচনা করেছে তখন ওই নদীর মধ্যে মরা নৌকায় বসে কবিতা লিখছেন, এক ফোঁটা পানি নাই। আর তিনি বলছেন, ভরা নদী খোড়ো দ্বারা খড় পড়সা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। এমন নদীর স্রোত, খড় পড়সা, খড়ের চেয়ে দাঁড়ালো খোড়ো ধারা। তাহলে কেমন উপমাটা করেছে। আপনাকে যদি এই মরা নদীতে নিয়ে যাই, আপনি বলবেন, স্যার স্যার গো, এক বোতল পানি লন। হ্যাঁ, কেন? পানি ছাড়া তো থাকতে পারবো না, যেহেতু নদীর মধ্যে পানি নাই। ভরা নদী খোড়ো দ্বারা খড় পড়সা, কাটিতে কাটিতে ধানের বরসা। তাহলে কবি সাহিত্যিকরা এরকম কাল্পনিক অনেক কিছু লিখতে পারেন। এরকম যদি আমি উদাহরণ দিই, 1 ঘন্টা উদাহরণ দেওয়া যাবে।
পল্লী কবি জসীমউদ্দীনের যদি কবিতা পড়েন, কবর পৃথিবীতে একটি কালজয়ী কবিতা, বাংলা সাহিত্যের ইতিহাসে যে কয়টি কবিতা কালকে জয় করেছে তার মধ্যে কবর কবিতা একটা অন্যতম কবিতা। একটা বাচ্চা ছেলে, একটা ব্যাচেলর ছেলে, সে কি করে কল্পনা করতে পারে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। তার মানে 30 বছর আগে থেকে তোর দাদি মারা গেছে। এতটুকু তারে ঘরে এনেছিল, সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে বাসাইতে বুক। বাল্য বিয়ের একটা চিত্র দেখানো হয়েছে। এখানে ওখানে ঘুরিয়া ফিরিয়া ভেবে হইতাম সারা সারা বাড়ি বড়ি এত সোনা মোট ছড়াইয়ে দিল কারা। আমার বউ এখানে ওখানে দৌড়াদৌড়ি করে সোনার মতো ছিল। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, একথা লইয়া ভাবি সব মনে তামাশা করিতে শত। ঠিক একইভাবে আমার নতুন বউ বিয়ে করেছে, বারবার দেখতে মন চাই। হ্যাঁ, বারবার ফিরে ফিরে দেখতাম, এটা নিয়ে ভাবি সব খুব তামাশা করতো। আরে পাইছে নতুন বউ, হ্যাঁ আমাদেরকে দেখে না, খালি বউরে দেখে, মানে এই টাইপের একটা তামাশা করিতে শত। শুধুই কি এতটুকু? শাপলার হাটে তরমুজ বেচে 100 পয়সা করে দেরি, তামাক মাজান লইয়া বাটে সন্ধ্যাবেলায় ছুটে চলিতাম শ্বশুর বাড়ির বাটে। শুধুই কতটুকু? সেই তামাক মাজন পেয়ে তোর দাদি যে কত খুশি হতো, দেখতিস যদি চাই। নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে, পথ পানি চেয়ে আমি যে হাতাই কেঁদে মরি আঁখি জলে। তুমি আমার জন্য এতদিন পরে আসলা কেন? আমি তো তোমার জন্য সারাদিন কান্নাকাটি করি। শুধু এটাই না, বাপের বাড়ি যাইবার কালে কহিত দরিয়া পা, আমারই দেখিতে যাইও কিন্তু ওজানতলির কা। আমি যে বাপের বাড়ি যাচ্ছি আমার ভুলে যায় না। হ্যাঁ, তখন তার ফোনে ছিল না, এই খবর আছে, সকালে এসে নিয়ে যাও, তাহলে কিন্তু খবর আছে। এরকম তো বলার সুযোগ ছিল না। এখানে একটু তো আমরা রোমান্টিকতা দেখতে পাই। এরপরে আসুন, হাত জোর করে দো আমাং দাদু আই খোদা দয়াময়, আমার দাদির তরিতে যেন তো ব্যস্ত নসিব হই। সাথে সাথে রূপকের অবস্থান, ছেলে হলো, ছেলেকে বিয়ে দিল, ছেলে মারা গেল, ছেলের বউ মারা গেল, তার নাতিন হলো 2টা। একটা নাতিনকে বনেদি করে বিয়ে দিয়েছিল, হাতিতে যদিও না মারিত শত যে মারিত ঠোঁটে। খবরের পর খবর পাঠাতো, দাদু যেন কাল আসে, দুদিনের তরে নিয়ে যায় যেন বাপের বাড়ির দেশে। শ্বশুর তাহার কষাই চামার চাহে কি ছাড়িয়া দিতে। এখানে যদি আমি আপনাকে 118 লাইন ধরে বোঝাই, তাহলে প্রত্যেকটাই দেখবেন অবাস্তব একটা কাহিনীকে পল্লী কবি জসীমউদ্দীন জীবন্ত একটা রূপ দান করে দিয়েছে, একটা দাঁড় করিয়ে দিয়েছিল। এই জীবন্ত রূপ দাঁড় করানোর ফলে সাথে সাথে উনি যখন মাত্র স্নাতকে পড়েন, তখন বাংলা বিহার উড়িষ্যার পাঠ্যপুস্তকে এই কবিতা মাধ্যমিক স্তরে বাধ্য করে দেয়। তার মানে কবি সাহিত্যিকরা আবেগের উপর থাকে। আবেগে অনেক কিছু লেখা গেলেও বাংলা ব্যাকরণে আবেগের কোনো মূল্য নেই। ব্যাকরণে আবেগের কোনো মূল্য নেই, এটা ভুল। আমার হৃদয় মন্দিরে আষাঢ় বীজ যুক্ত হলে এটা বলা যাবে না। বাংলা একটা গান আছে দেখবেন, ছেলে তো নয় যেন, বাকিটা আপনারা বুঝে নেবেন। হ্যাঁ, তাহলে দেশ দেশ দেশ, ছেলের সাথে মেয়ের তুলনা করেন, ছেলের সাথে বুড়োর তুলনা করেন, কিন্তু আগুনের তুলনা করা যাবে না। মমতাজের একটা গান ছিল। হ্যাঁ, এখন আসুন, এইগুলো যদি করি তাহলে আমার বাক্যটা ভুল হবে। যে ধরনের ভুল হবে তার নাম হচ্ছে উপমার ভুল প্রয়োগ। উপমার ভুল প্রয়োগ। বাহুল্য দোষ। বাহুল্য দোষ মানে হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত শব্দের ব্যবহার অথবা অপাত্রে শব্দের ব্যবহার করলে তাকে বলে বাহুল্য দোষ। যেমন আমরা যদি বলি, অনেক শিক্ষক বৃন্দ ক্লাসে উপস্থিত আছেন, এই শব্দটি কেমন সঠিক নাকি ভুল? অনেক শিক্ষক বৃন্দ, হয়তো বলবেন অনেক শিক্ষক, নয়তো বলবেন শিক্ষক বৃন্দ। দুইটা বহুবচন বাংলায় একসাথে ব্যবহার করলে বাক্যটা ভুল, বাহুল্য দোষ। এটাকে যদি আমরা ইংরেজি করি, there are many teachers are present in the class, বহুবচন বহুবচন বহুবচন। এখানে যদি আমি লিটল বসে, দেখেন তো আমার বাক্যটা হবে কিনা। যেহেতু এখানে কাউন্টেবল, সাবজেক্টটা কাউন্টেবল, সো এখানে ডিটারমিনারটা কাউন্টেবল হবে, আনকাউন্টেবল ডিটারমিনার দেওয়া যাবে না, ভুল। এখানে যদি আমি ইস বসাই তাও বাক্য ভুল, কারণ এখানে প্লুরাল আছে, তাহলে এটা প্লুরাল হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, এটা আমরা জানি। কিন্তু আপনাকে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে বাহুল্য দোষ। ইংরেজিতে বাহুল্য দোষ না, তো বাংলায় কি হবে? বাহুল্য দোষ। আবার দেখুন, একই অর্থে দুইটা শব্দ যদি আমরা ব্যবহার করি, তার কষ্ট দেখে আমার অশ্রু জল আর সয় না। একটা অশ্রু আর একটা জল, একই অর্থে দুইটা শব্দ, তাই এটা ভুল, বাহুল্য। ইদানিং কালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, এটা ভুল। হয়তো বলবেন ইদানিং, নয়তো বলবেন কালে। শুধুমাত্র পড়ালেখা করলে এটা হবে, এটা ভুল। হয়তো বলবেন শুধু, নয়তো বলবেন মাত্র, দুইটা থেকে একটা বলবেন। হয়তো বলবেন শুধু, নয়তো বলবেন মাত্র, দুইটা থেকে একটা বলবেন। তাহলে দেখুন, এটাকে বলে হচ্ছে বাহুল্য দোষ, হয়তো শুধু নয়তো মাত্র। এটা হচ্ছে এক ধরনের বাহুল্য। আরেক ধরনের বাহুল্য হচ্ছে কি, বিরাট গরু ছাগলের হাট,
দেখবেন কুরবানির ঈদের সময় অথবা নতুন নতুন কোনো গরু ছাগলের হাট হলে মাইকিং করে বিরাট গরু ছাগলের হাট। হ্যাঁ, এটা কি ঠিক? ভুলটা কোথায়? ধরুন, ধরার চেষ্টা করুন। আরেকটা লিখলাম খাঁটি গরুর দুধ। খাঁটি গরুর দুধ, এই দুটো আমাদের ভুলটা কোথায় আইডেন্টিফাই করুন। সময় 1 মিনিট। ভুলটা কোথায়? বাহুল্যটা কেন হলো? কি মনে হলো আপনার কাছে যে এতক্ষণ যতটুকু অংশ দেখালাম এই অংশটুকু কতটুকু বুঝতে পেরেছেন? বিরাট গরু ছাগলের হাট, খাঁটি গরুর দুধ, এটা ভুল। গরু ছাগলগুলো কিন্তু বিরাট না, আমি বোঝাতে চাচ্ছিলাম হাটটা বিরাট। তাহলে এরকম যদি বলেন বিরাট গরু ছাগলের হাট, তাহলে আপনাকে কি করতে হবে জানেন? আপনি হাটে ঢুকবেন, ঢুকে যেগুলো ছোট ছোট ছাগল আছে, ছোট ছোট গরু আছে, বের করবেন। বাবা বের হো, বের হো, বের হো, বের হো। কেন? তুমি তো ছোট গরু, তুমি তো ছোট ছাগল। এটা বিরাট গরুর হাট, যেটা গরুটা বিরাট সেটার হাট এটা। তো বের করতে 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 সবগুলো বের করবেন, একটাকে রেখে দিবেন যে বাবা তুমি বিরাট, তাহলে তুমি থাকো। তাহলে কি হাট হবে? তাহলে এটা ভুল। তাহলে আপনাকে বলতে হবে গরু ছাগলের বিরাট হাট, হাটটা বিরাট, বিশেষণটা বিরাটের, বিরাটটা হাটের আগে বসাবেন। এখন আমার পাঞ্জাবি যদি আমাকে না দিয়ে, আমার পাঞ্জাবি জায়গায় না দিয়ে যদি পায়জামার জায়গায় বসাই দিই, তাহলে কেমন হবে? ঠিক এটা অনেকটা এই টাইপের ভুল। খাঁটি গরুর দুধ, যে ভাই আমার গরু দুধ দেয় 5 লিটার, 5 লিটার দুধ দেয়, আমি বাজারে বিক্রি করি 15 লিটার, হাউ ক্যান পসিবল? আপনি আমাকে বললেন যে ভাই আপনার গরুর দুধ কি খাঁটি, আপনি কি খাঁটি দুধ এটা? আমি বললাম যে ভাই দেখেন কি সুন্দর মুখে দাড়ি, হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে বসছি, হ্যাঁ, ডান হাতে আমি গরুর দুধ দহন করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই সেই 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 বলে দোহাই টোহাই দিলেন। ভাই আমার খাঁটি গরুর দুধ। বাস্তবে কসম টসম কেটে ধোয়াই টোয়াই দিয়ে আপনি দোকানদারে যাবেন, গিয়ে দেখবেন ভাই এটা আমার কেনা দাম হচ্ছে 5,000 টাকা, ক্লাসে দেখবেন 1,000 টাকায় দিয়ে দিচ্ছে। ভাই আপনি কি লস করলেন? জি না, ওই ভাই লস করে নাই। তো এটা প্রথমে দোহাই দিয়েছিল, ভাই 5,000 টাকা নিচে বেচলে আমার লস হয়ে যাবে। কিনাই আছে ভাই 5,000, একটু পরে 1,000 টাকায় দিয়ে দিচ্ছে, এখানেও সে লাভ করেছে। তার মানে যখন আমরা দুধ বিক্রি করি তখন আমি বললাম যে ভাই দেখছেন কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, কি সুন্দর মুসলমানের বাচ্চা, মুসলমান আমি, হ্যাঁ, খাঁটি গরুর দুধ। অথচ আমার গরুর দুধ দেয় 5 লিটার, বিক্রি করে দিলাম 15 লিটার। কিন্তু আমি বলি নাই গরুর খাঁটি দুধ। আমি চিন্তা করলাম আমি তো কৌশল করেছি, আমি তো কৌশল করেছি, আমি মিথ্যা বলি নাই, এটা ভুল। খাঁটি গরু হয় না, গরু তো খাঁটি। ভাই বিশ্বাস করেন আমার গরু মাটি দিয়ে বানায়নি, আমার খাঁটি গরু দুধ দিয়েছে 5 লিটার, আর আমি দুধে ভেজাল মিশিয়ে বানিয়েছি 15 লিটার। মানে আমাদের সমাজে এখন এটাই চলে, জাস্ট এটা বোঝানোর জন্য একটু ফান করলাম। এখন আসুন, এটা ভুল। গরুর খাঁটি দুধ এখানে বসবে, গরু ছাগলের বিরাট হাট এখানে বসবে, এটাকে বলে বাহুল্য দোষ। বাগধারা শব্দ পরিবর্তন, বাগধারা যেভাবে আছে সেভাবে লিখতে হবে। দা কুমড়া, দা কুমড়া শব্দের অর্থ হচ্ছে ভীষণ শত্রুতা। দা কুমড়া শব্দের অর্থ হচ্ছে ভীষণ শত্রুতা। দা কুমড়া, ভীষণ শত্রুতা। এখানে মনে রাখবেন, আপনি চিন্তা করলেন না দা বেগুন লিখবো, দা লাউ লিখবো, তাহলে শেষ। কারণ বাগধারা ভাষা বিশেষের ঐতিহ্য কোনোভাবেই পরিবর্তন করা যাবে না, করলেই বাক্য ভুল। ভীষণ শত্রুতা, ভীষণ শত্রুতা। তাহলে দা বেগুন যদি বলি তাহলে ভুল, দা লাউ যদি বলি তাহলে ভুল, চেঞ্জ করা যাবে না, করলেই ভুল। যে ভুলটা হবে তার নাম হচ্ছে বাগধারার শব্দ পরিবর্তন। লাস্ট হচ্ছে গরু চণ্ডালী দোষ। যদি আমরা বাংলা শব্দ ব্যবহার করি, দুইটা বাংলা বলবো, যেমন মরা পোড়া, মরা পোড়া, দুইটাই বাংলা, এটাও সঠিক, এটাও সঠিক। তৎসম যদি বলি আমরা, তাহলে দুইটাই তৎসম বলবো। শবদাহ, শব মানে লাশ, দাহ মানে দাহন করা, তাহলে দুইটাই হচ্ছে কি তৎসম, দুইটাই তৎসম, আর এখানে দুইটাই বাংলা, এটা সঠিক। কিন্তু যদি কোনো কারণে বলে মরা দাহ অথবা শব পোড়া, তাহলে ভুল হবে। যে ভুল হবে তার নাম গরু চণ্ডালী দোষ। সাধু ভাষার সাথে চলিত ভাষার মিশ্রণ, এটা যদি ঘটাই তাহলেও গরু চণ্ডালী দোষ। আমি পড়ালেখা করিয়া বড় হয়ে যাব, করিয়া হইয়া হওয়ার কথা ছিল, যাইব হওয়ার কথা ছিল যাব, এটা হচ্ছে গরু চণ্ডালী। সাধু ও চলিত ভাষার মিশ্রণকে বলে গরু চণ্ডালী দোষ। আবার দেখুন, বাংলা ও সংস্কৃত শব্দের মিশ্রণকে কি বলে? গরু চণ্ডালী দোষ। বাংলা ও সংস্কৃত শব্দের মিশ্রণকে আমরা বলি গরু চণ্ডালী দোষ। সাধু ও চলিত ভাষার মিশ্রণকে বলি গরু চণ্ডালী দোষ। আপনাকে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে দুইটাকে মিক্স করা যাবে না। যদি মিক্স করি তাহলে যে ভুলটা হয় তার নাম হচ্ছে গরু চণ্ডালী
দোষ। আমরা এতক্ষণ শেষ করলাম বাক্যের যোগ্যতার সাথে সম্পৃক্ত 6টি বিষয়। চলুন আমরা পরবর্তী অংশে যাচ্ছি। গঠন অনুসারে বাক্য 3 প্রকার: সরল, মিশ্র বা জটিল এবং যৌগিক বাক্য। একটা বাক্য গঠন অনুসারে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, যেটা এটা আমরা আজকে খুঁজে বের করব। সরল বাক্য মানে কি? যেখানে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে বলে সরল বাক্য। পুকুরে পদ্মফুল জন্মে, শেষ। আচ্ছা, রহিম বই পড়ে, এটার নাম হচ্ছে সরল বাক্য। রহিম একটা কর্তা, বই পড়ে, এটা হচ্ছে কি সরল বাক্য। রহিম বই পড়ে, শেষ। তাহলে দেখুন, যেখানে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। আবার সরল বাক্যর সহজ কথা, একটা অংশ থাকবে, কোনো নির্ভরশীলতা থাকবে না, কোনো স্বাধীনতা থাকবে না, তাকে সরল বাক্য বলে। রহিম বই পড়ে, অথবা যদি বললাম রনি আমার ভাই, রনি আমার ভাই, এই বাক্যে যদি আমি আপনার কাছে প্রশ্ন করি এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটা? রনি আমার ভাই, এই বাক্যের মধ্যে আমার ক্রিয়াপদ কোনটা? ওরা তো বলছে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। কর্তা না হয় বুঝলাম, সমাপিকা ক্রিয়া কোথায়? সমাপিকা ক্রিয়া কি আছে? জি না। রনি আমার ভাই হয়, এই হয়টা বলতে পারতাম, কিন্তু হয়টা বললাম না। রনি আমার ভাই হয়, এই হয়টাকে বাদ দিয়েছি। রনি আমার ভাই হয় বা হন, এই হয় এটা হচ্ছে ক্রিয়া। অনেক সময় সমাপিকা ক্রিয়া নাও থাকতে পারে বা ক্রিয়া উহ্য থাকতে পারে। অসমাপিকা থাকবে না, তবে সমাপিকায় থাকবে, সেটা উহ্য থাকবে। এক্ষেত্রে আপনাকে মনে রাখবেন, একটা অংশ থাকবে, সেটা কোনো নির্ভরশীলতা থাকবে না, কোনো জটিলতা থাকবে না, তাকে সরল বাক্য বলে, শেষ। তাহলে এখন যদি আমরা যাই জটিল বাক্য, যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়। সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তার মানে কি? নির্ভরশীল হয়। একটা বাক্য আরেকটা বাক্যের উপর নির্ভর করে সম্পন্ন হয়, তবে তাকে বলে হচ্ছে সাপেক্ষ। নির্ভর করে সম্পন্ন হয়, একটা বাক্য আরেকটা বাক্যের উপর নির্ভর করে সম্পন্ন হলে তাকে বলে হচ্ছে সাপেক্ষ। একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, যে সে, এই টাইপের যদি কোনো সাপেক্ষ সর্বনাম থাকে, যে সে, যিনি, তিনি, যেমন তেমন, যত তত, যখন তখন, যদি যদিও, তবে তাকে আমরা কি বাক্য বলি? তবে সেটাকে আমরা বলি হচ্ছে জটিল বাক্য। যে পড়বে সে পাশ করবে, যখন আমি আসবো তখন তুমি যাবে, যদি তুমি আসো তবে আমি যাব, যদিও তুমি আসো তবুও আমি যাব না। হ্যাঁ, এই টাইপের যদি কোনো শব্দ থাকে, যত গর্জে তত বলছে না, এই টাইপের কোনো একটা শব্দ যদি থাকে তবে তাকে বলে জটিল বাক্য। যৌগিক বাক্য, পরস্পর নিরপেক্ষ মানে নির্ভরশীল না, দুই বা ততোধিক, মিনিমাম দুই অথবা দুইয়ের বেশি সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে যদি একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, তাকে আমরা কি বলি? যৌগিক বাক্য। মনে রাখবেন, যৌগিক বাক্য হচ্ছে মিনিমাম দুইটা বাক্য হবে, সেটা দুইটা সরল হতে পারে, দুটা জটিল হতে পারে, অথবা একটা সরল একটা জটিল হতে পারে। এটা মনে রাখবেন, একটা সরল এবং একটা জটিল হতে পারে, এটাকে একটু মনে রাখবেন, তাকে বলে হচ্ছে যৌগিক বাক্য। তাহলে এখানে একটু খেয়াল করুন, জননেতা জনগণকে উৎসাহিত করলেন, একটা সরল বাক্য। কোনো পদ দেখাতে পারলেন না, করলেন বটে, এটা হচ্ছে একটা সরল বাক্য। কোনো পদ দেখাতে পারলেন না, এটা সরল বাক্য। দুইটা মিলে একটা বাক্য হলো। তাহলে আমি যদি এরকম আরো একটা বাক্য লিখে দেখাই, আমি ছাত্র, এটা একটা সরল বাক্য, এবং আমার বোন ছাত্রী, আমার বোন ছাত্রী, আমি ছাত্র এবং আমার বোন ছাত্রী, এটাও একটা সরল বাক্য, এটাও একটা সরল বাক্য। মাঝখানে এবং যুক্ত হয়ে এটা কি হয়েছে? এটা জটিল বাক্য হয়েছে, সরি, যৌগিক বাক্য। অথবা, নতুবা, কিংবা, কিন্তু, নইলে, এবং, সুতরাং, কমা, এই জাতীয় কোনো একটা অব্যয় যদি থাকে সেটা যৌগিক বাক্য। তার মানে দুই পাশে দুইটা সরল হতে পারে, দুই পাশে দুইটা জটিল হতে পারে। যেমন, যখন টাকা চেয়েছি তখন পাইনি, যখন তখন আছে, কিন্তু যখন পেয়েছি তখন চাইনি, আবার যখন তখন আছে। তা 40 মিনিট, আবার যখন তখন আছে, তাহলে আবার যেহেতু যখন তখন আছে, তাহলে এটার নাম হচ্ছে জটিল বাক্য। মাঝখানে আছে কিন্তু। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এখানে যদি বলি মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, দুইটা অংশ আছে। দেখুন, মন্ত্রের সাধন, হয়তো মন্ত্রকে সাধন করেন,
এটা একটা সরল বাক্য, কিংবা শরীর পতন, শরীরকে ধ্বংস করেন। আপনার জন্য যদি বলি হয়তো নিবন্ধনে একটা চাকরি পান, নয়তো মরে যান, সহজ কথা। বাঁচলে শহীদ নাকি বাঁচলে গাজী, মরলে শহীদ, বিষয়টা এরকম, মরলে শহীদ বাঁচলে গাজী, হয়তো চাকরি নয়তো মরা, এটার অর্থ হচ্ছে এটা। এখন আসুন, তাহলে কিংবা আছে, তাহলে এটার নাম হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য মানে দুই পাশে দুইটা স্বাধীন থাকবে, সেটা সরল হতে পারে, জটিল হতে পারে, তাকে বলে যৌগিক বাক্য। এখন আসুন বিবৃতিমূলক বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি ভাত খাই, আমি ভাত খাই না, হ্যাঁ আমি ভাত খাই, এটাকে বলে সরল বিবৃতি বাক্য। এটা হচ্ছে অর্থগত দিক থেকে, একটু আগে বলছিলাম গঠনগত দিক থেকে 3 প্রকার, অর্থগত দিক থেকে 5 প্রকার। অনুজ্ঞা, আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ। তুমি যাও, দোয়া করি, আশীর্বাদ, জীবনে ভালো করো, এটা হচ্ছে অনুজ্ঞা। প্রশ্ন, তোমার নাম কি, তোমার নাম কি। কি যদি আসে দীর্ঘইকার দিয়ে তাহলে উত্তর দিতে হবে, আর রসইকার যদি হয় তাহলে হা বা না দিতে হবে, আমরা বিস্তারিত পড়ব। ইচ্ছাসূচক, আমি এবছর পরীক্ষা দিব, এটাকে বলে ইচ্ছা। বৃষ্টি এসে আসুক, সে যাচ্ছে যাক, বিস্ময়, বাহ ছেলেটি কি সুন্দর খেলে, বাহ ছেলেটি কি সুন্দর রেজাল্ট করলো, বাহ মেয়েটি কি চমৎকার নাচে, বাহ ছেলেটি কি সুন্দর তেলাওয়াত করে, এই টাইপের। বিস্মিত হলেন, আবেগে আপ্লুত হলেন, এরকম বাক্য যদি বোঝাই তবে সেটাকে বলে হচ্ছে বিস্ময়সূচক বাক্য। এই বাক্যগুলো আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, যে এই বাক্যগুলো আমাদের চাকরি পরীক্ষায় আসে না, এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসে না। তাহলে শুন, বিবৃতিমূলক, অনুজ্ঞাসূচক, প্রশ্নসূচক, ইচ্ছাসূচক, বিস্ময়সূচক বললাম। এখন যাব বাক্য রূপান্তর। এক বাক্যকে আরেক বাক্যে পরিবর্তন করব। সরল বাক্য মনে রাখবেন একটা অংশ, জটিল বাক্যের 2টা অংশ নির্ভরশীল। ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে, কর্তাকে ভালো ছেলেরা। আপনি এটাকে নির্ভরশীল করে দেন, যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে, যারা তারা নির্ভরশীল করে দিয়েছেন, তাই এটাকে বলে যৌগিক বাক্য, জটিল বাক্য। সরল মানে একটা অংশ থাকবে, জটিল মানে 2টা অংশ থাকবে। 2টা অংশ কেমন থাকবে, নির্ভরশীল থাকবে, কার উপর, একটা আরেকটার উপর। সরল বাক্যকে জটিল বানাতে হলে সরল বাক্যের কর্তাকে জটিল বাক্যে পরিবর্তন করার সময় নির্ভরশীল বলে দেবেন। ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে, অথবা বললাম, খুব খেয়াল করে দেখুন, সে রহিম ভালো ছেলে, যে রহিম সে ভালো ছেলে, তার নির্ভরশীল করে দিলেন। যদি আমরা নির্ভরশীল করে দেই তবে তার নাম হচ্ছে কি বাক্য, জটিল বাক্য। যাদের বুদ্ধি নেই তারা একথা বিশ্বাস করে, যারা তারা নির্ভরশীল, জটিল বাক্য। যাদের বুদ্ধি নাই, এটাকে শর্ট ফর্মে আসুন, বুদ্ধিহীনরাই একথা বিশ্বাস করে, অথবা লিখলেন বোকারা একথা বিশ্বাস করে, অথবা বললেন নির্বোধেরা একথা বিশ্বাস করে। আপনি যেভাবে লিখবেন, নির্বোধেরা, বুদ্ধিহীনরা, বোকারা, নির্বোধেরা, আপনি যে শব্দই ব্যবহার করেন সেটাই সঠিক, একথা বিশ্বাস করে। তার মানে যারা নির্বোধ তারা, যারা তারা, নির্ভরশীল জটিল, আর ছোট্ট করে দিলেন স্বাধীন, তার নাম হচ্ছে সরল। আর 2টা যদি হয় তবে তার নাম হচ্ছে যৌগিক। তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন, একটা অংশ সরল বাক্য, তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন, 2টা স্বাধীন বাক্য। আমি যদি বললাম তিনি আমাকে 5 টাকা দিলেন, আর কিছু বলি নাই, তাহলে কিন্তু আমার বাক্য থেমে নাই, বাক্য আটকে আছে এরকম না, বাক্য কমপ্লিট, বাক্য কিন্তু আমার কমপ্লিট। তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন, 2টা স্বাধীন বাক্য, তাই এটাকে বলে যৌগিক। সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, এটা হচ্ছে যৌগিক, 2টা স্বাধীন বাক্য। সত্য কথা না বলে বিপদে পড়েছি, একটা অংশ, সরল বাক্য। দোষ স্বীকার করো, তোমাকে কোনো শাস্তি দেব না, যৌগিক বাক্য। যদি দোষ স্বীকার করো তবে তোমাকে কোনো শাস্তি দেব না, এটা হচ্ছে জটিল বাক্য। তাহলে এটাকে সরল কেমনে বানাবো, দোষ স্বীকার করলে কোনো শাস্তি দেব না, এলেও দাঁড়া ছাড়া জন্য কাটানে সত্ত্বেও, থাকলে সরল বাক্য হয়। মিশ্র বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর। মিশ্র মানে জটিল, যদি সে কাল আসে তাহলে যাব, সে কাল আসলে, সে কাল আসবে এবং আমি যাব। এটা সরল হচ্ছে সে কাল আসলে আমি যাব। এরপরে পারিভাষিক শব্দটা আমরা পরবর্তীতে পড়বো। চলুন আমরা এখন বাক্য শুদ্ধিকরণটা একটু দেখে আসি। আমরা এতক্ষণ পড়লাম বাক্য প্রকরণ, বাক্য রূপান্তর পড়লাম, এখন আমরা যাব বাক্য শুদ্ধিকরণ, প্রয়োগ অপপ্রয়োগ, বাক্য শুদ্ধিকরণ।
দেখুন তো এখানে কি আছে বাক্য শুদ্ধিকরণের মধ্যে? সাধু ও চলিত রীতির মিশ্রণজনিত ভুল। আমরা একটু আগে বলছিলাম এটাকে বলে গরু চণ্ডালী দোষ। আপনার কাজ হচ্ছে এখন দোষগুলো খুঁজে বের করবেন, সমস্যাটা কোথায় আছে খুঁজে বের করুন। 1 মিনিট সময় দিচ্ছি আপনাকে। সাধু ও চলিত রীতির মিশ্রণজনিত ভুল, জানিবার ও বুঝবার প্রবৃত্তি। এখানে কি লিখছে? জানবার ও বুঝবার। সাধু বললে সব সাধু, চলিত বললে সব চলিত। একটা সাধু একটা চলিত বলবেন, সেটাকে গ্রহণযোগ্য হবে না। সাধু যদি বলেন সব সাধু শুদ্ধ, চলিত বললে সব চলিত শুদ্ধ। জানিবার ও বুঝবার যদি বলি তাহলে ভুল, জানবার ও বুঝিবার যদি বলি তাহলে বাক্য ভুল। এটা হচ্ছে কি বাক্য শুদ্ধিকরণ। তাহলে বানান ভুল। গীতাঞ্জলি শব্দটা ছিল এরকম, গীত যোগ অঞ্জলি, গীত যোগ অঞ্জলি, গীত যোগ অঞ্জলি। তাহলে অঞ্জলি বানান রস্বইকার আর গীত বানান দীর্ঘইকার। তাহলে গীতাঞ্জলি দুইটা তো দীর্ঘইকার হতে পারে না। তাহলে গীতাঞ্জলি বানান খেয়াল করবেন যে বাংলা বানানের কারণে কিছু বাক্য শুদ্ধ হয়। দেখুন একটু আগে পড়েছিলাম যে আসক্তি, পদগুলো যদি আমরা ঠিক মতো না সাজাই তাহলে বাক্যের মধ্যে যে ভুলটা হবে তার নাম হচ্ছে আসক্তি জাতীয় ভুল। অশুদ্ধ, কাল বিতরণী হবে উৎসব স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠিত। শুদ্ধ, কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে। তাহলে এটার নাম পদের অবপ্রয়োগজনিত অশুদ্ধি, অর্থাৎ কোনটা আগে বসবে কোনটা পরে বলবে, এটা ঠিক করে বসাতে হবে, না হলে আমার বাক্যটা ভুল হবে। ইক্ষুর চারা বপন করা হলো না, ইক্ষুর চারা ফেলে দেয় না, রোপণ করতে হয়, রোপণ। এখানে রোপণ। হস্তটি অপরিসীম স্থূলকায় না, অত্যন্ত, অত্যন্ত স্থূলাকায়, স্থূলাকায়। এরপর আসুন অর্থটা মিলাতে হবে। বচন গঠিত ভুল, দুইটা বহুবচন একসাথে করা যাবে না। সকল শিক্ষক, সকল শিক্ষকগণ ভুল, হয়তো বলবেন শিক্ষকগণ, হয়তো বলবেন সকল শিক্ষক। এটা প্রত্যেক শিক্ষকগণ এটা হতে পারে না, হয়তো প্রত্যেক শিক্ষক অথবা শিক্ষকগণ, যে কোনো একটা দিবেন। দুইটা একসাথে করলে দেখুন লেখা আছে অশুদ্ধ এবং শুদ্ধ। আমি একটু আগে বলেছিলাম যে আমরা বাক্য শুদ্ধিটা পড়ে পড়বো, তাহলে আপনি পড়ে শান্তি পাবেন, মজা পাবেন, এটাকে ফিল করতে পারবেন, ভালো লাগছে। একটা ছেলে কখন টেবিলের মধ্যে 14 থেকে 15 ঘন্টা বসতে পারে জানেন? আমরা যখন চাকরির জন্য পড়েছিলাম প্রায় সময় 13, 14, 15 এটা এভারেজ ছিল, মাঝে মাঝে 15-16 ঘন্টা হতো। আপনার কাছে মনে হতে পারে স্যার এটা কেমনি পসিবল? জি সম্ভব। আমি থাকতাম স্যার এফ রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার হলে আমার রুম ছিল 221 মানে 2 তলা, ঠিক নিচতলায় রিডিং রুম। সারাদিনে শুধুমাত্র ঘুম আর খাওয়া ছাড়া, খাওয়ার জন্য সর্বোচ্চ 1 ঘন্টা সময় ছিল বাজেট, সকাল দুপুর রাত, অর্থাৎ 24 ঘন্টা মধ্যে 1 ঘন্টা খাওয়া, 1 ঘন্টা গোসল এবং নামাজে একটু কম বেশি হতো। এরপরে সর্বোচ্চ 6 ঘন্টা হচ্ছে যদি ঘুম বাদ দিই, তাহলে দেখেন 16 ঘন্টা থাকে। কখনো কখনো ঘুম আসে না, হয় না যে শুয়েছি ঘুম ধরে না, টেনশন, আরে সারাদিন কি পড়লাম ভুলে গেছি, ঘুম ধরে না আবার দৌড় রিডিং রুমে। ঘুম ধরে না শুয়ে থাকলে লাভ আছে? আরেকবার যাই একটু পড়ি, তাহলে ঘুম ধরলে পরে ঘুমাবো। ধরলই না ঘুম, দরকার নাই ঘুম, রাত্রে পড়ে ফেললাম, যখন ঘুম ধরবে তখন ঘুমাবো। তখন পরের দিন দেখি না এইবার ঘুমে বাপ করে আসতেছে, বাবা একটু আসো একটু আসো, তখন দেখি আর পারতেছে না, তখন এসে ঘুমালাম। এখন এটা হয় কখন জানেন? যখন পড়াতে আপনি একটা মজা পাবেন। একটা চোর সে জানে ধরা পড়লে মার খেতে হবে, কিন্তু সে তাও চুরি করে। কেন চুরি করে বলতে পারবেন? কারণ সে একটা মজা পায়, কষ্ট ছাড়া পরিশ্রম ছাড়া টাকা। চোর জানে ধরা পড়লেই হাড্ডি গুড্ডি শেষ। তো আপনিও যখন এই পড়ালেখার মজা পাবেন, তখন আপনার কখন 13 ঘন্টা হবে আর কখন 12 ঘন্টা হবে আপনি বলতেও পারবেন না। মনে হয় এই তো একটু আগে না পড়লাম। মাঝে মাঝে মনে হতো, বিশেষ করে এশার নামাজ পড়ে যখন রিডিং রুমে বসতাম, 12টা 1টা বেজে গেলে আশেপাশে সব ফাঁকা হয়ে গেল, কি খবর এখনই ফাঁকা হয়ে গেল, মানে এখনই 2টা বেজে গেছে। বিষয়টা এরকম হতো। যখন আপনি মজা পাবেন, আর মজা না পেলে পিটায়াও পড়ার টেবিলে বসানো যাবে না। বসবেন 5 মিনিট পড়বেন, 10 মিনিট ফেসবুক চালাবেন, 5 মিনিট পড়বেন, 1 ঘন্টা ইউটিউব দেখবেন সময় শেষ, কারণ আপনি মজা পাচ্ছেন না। আপনাকে চাকরি পড়ার মধ্যে একটা মজা নিয়ে আসতে হবে। যখন থেকে আপনি শান্তি পাবেন পড়ে, তখন থেকে আপনার দ্বারা পড়ালেখা করা সম্ভব। এই জন্য বললাম যে কোনটা কিভাবে সিকোয়েন্সটা ধরে রাখতে হয় সেটা অনুযায়ী আমি পড়িয়েছি। লিঙ্গ গঠিত ভুল। এখন বলুন, আমাদের সমাজে মাঝে মাঝে বাবারা বলে আমার মেয়েটা আমার জন্য ভালোবাসার পাগল। পাগল বলেন, আমার একটা পাগলি মেয়ে। আরে এটা তো আমার একবারে পাগলি মেয়ে, আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। বাবারা মেয়েদেরকে বেশি ভালোবাসে, এটা স্বাভাবিক। মায়েরা আবার ছেলেদেরকে ভালোবাসে। এখানে আসুন, পাগলি মেয়ে বলা যাবে না, পাগলি মেয়ে বললে ভুল। রহিমা মেয়েটি পাগলি হয়েছে, অশুদ্ধ। রহিমা পাগলি হয়েছে, রহিমা মানে মেয়ে পাগলি হতে পারে না। মেয়ে কি হবে? পাগল, শুদ্ধ।
তাহলে একটা মেয়ে কখনোই সুন্দরী হতে পারে না, মেয়েটি সুন্দর। মেয়েটি পাগলি হতে পারে না, মেয়েটি পাগল। মেয়েটি কি? পাগল। মেয়েটি কখনো পাগলি হতে পারে না। এটা একটু মনে রাখবেন যে লিঙ্গ ঘটিত কিছু ভুল আছে, লিঙ্গ ঘটিত ভুলগুলো একটু খেয়াল করতে হবে আপনাকে। এরপরে যাবেন অর্থ সামঞ্জস্যহীন বাক্যের ব্যবহার। শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না। দেখুন, শুধুমাত্র, হয়তো বলবেন শুধু, নয়তো বলবেন মাত্র, দুইটা একসাথে বলা যাবে না। তাহার বৈমাত্রীয় সহোদর, দেখুন কি একটা 12টা বাজাইছেন। বৈমাত্রীয় মানে বাবা একজন 2 মায়ের সন্তানকে বলে বৈমাত্রীয় সন্তান। আমার বাবা যদি আমার মাকে ছাড়া অন্য একটা মেয়েকে বিয়ে করে, আর ওই মেয়ের সন্তান এবং আমার মধ্যে যে সম্পর্ক সেটাকে বলে বৈমাত্রীয়। আর সহোদর হলো আমার মায়ের গর্ভ থেকে আগে আমি জন্মেছি, পরে আমার ছোট ভাই, অথবা আমি পরে জন্মেছি, আগে আমার বড় ভাই, এদেরকে বলে সহোদর। একই মায়ের উদরে জন্মজাত, এটাকে বলে সহোদর। আর বৈমাত্রীয় মা দুইটা। তাহলে সহোদর হলে বৈমাত্রীয় কোনো কালে হবে না, বৈমাত্রেয় হলে কখনোই সহোদর হবে না। তাহলে আপনি কি করে বললেন যে আমার বৈমাত্রীয় ভাই অসুস্থ, সরি বৈমাত্রীয় সহোদর? এটা ভুল। অর্থ সামঞ্জস্য রাখতে হবে। বৈমাত্রীয় কখনোই সহোদর হয় না, সহোদর কখনো বৈমাত্রীয় হয় না। প্রশ্নবোধক যে সকল বাক্য, কি কয় রসইকার কি আর কয় দীর্ঘইকার কি? দেখুন, কয় রসইকার কি হবে যদি আপনি হা বা না দ্বারা উত্তর দিতে পারেন। যে সকল প্রশ্নের উত্তর হা বা না দ্বারা দেওয়া যায় সেগুলোতে কয় রসইকার কি। যেমন আপনি আমাকে প্রশ্ন করলেন বা আমি আপনাকে প্রশ্ন করলাম, তুমি খেয়েছো কি? উত্তর পেয়েছেন, ইয়েস অর নো। আমি বললাম তোমার নাম কি? উত্তর কি পেয়েছেন? হ্যাঁ, হ্যাঁ, না, এটা কি উত্তর হলো? যে না। এখানে দীর্ঘইকার। যখন কোনো কিছু লিখে দিতে হবে তখন সেটা দীর্ঘইকার, হা বা না দ্বারা দেওয়া গেলে রসইকার। কোনো একটা প্রশ্নের উত্তর যদি হা বা না দ্বারা দেওয়া যায় সেখানে রসইকার লিখতে হবে, আর যদি হা বা না দ্বারা দেওয়া না যায় তাহলে সেখানে দীর্ঘইকার দিতে হবে। এটা একটু মনে রাখবেন, হা বা না দ্বারা কখন রসইকার আর কখন দীর্ঘইকার। এই ছিল আমাদের বাক্য শুদ্ধিকরণ। এখন আমরা যাব হচ্ছে বানান শুদ্ধিকরণের কিছু নিয়মে যাব। বানান শুদ্ধিকরণ। দেখুন আমরা কি পড়লাম? বাক্য শুদ্ধিকরণ, বাক্য ও বাক্য পরিবর্তন। বাক্যে আছে পারিভাষিক, অনুবাদ, জ্যোতিচিহ্ন, বানান শুদ্ধিকরণ। আমরা এখন পড়বো বানান শুদ্ধিকরণ। দেখুন বানান শুদ্ধিকরণে কি লিখছে? শব্দের শেষে, কিছু কিছু শব্দের শেষে জগৎ, বাচক, বিদ্যা, সভা, ত, তা, নি, নি, তত্ত্ব, পরিষদ ইত্যাদি থাকলে তার পূর্বের দীর্ঘইকার না হয়ে রসইকার হয়। দেখুন অগ্নিবীণা, অগ্নিবানানে কি ছিল? দীর্ঘইকার ছিল, কিন্তু যখন এর সাথে বীণা যোগ করেছেন তখন এটা রসইকার হয়েছে। প্রাণী বানানে সবসময় কি হবে? প্রাণী, দীর্ঘইকার, কিন্তু যখনই বিদ্যা শব্দটা যোগ করেছেন তখন সেটা রসইকার হয়ে গেল। প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বী বানানে কি হয়? দীর্ঘইকার, যখনই তা যোগ করবেন তখন সেই দীর্ঘইকারটা রসইকার হবে। মন্ত্রী বানান, মন্ত্রী, দীর্ঘইকার দিয়ে, উবাইদুল কাদের মন্ত্রী, শেখ হাসিনা মন্ত্রী, হ্যাঁ মন্ত্রী দীর্ঘইকার, খালেদা জিয়া মন্ত্রী। এখন আসুন, এই মন্ত্রী বানান দীর্ঘইকার, কিন্তু যখনই লিখবেন মন্ত্রী পরিষদ তখন রসইকার, অথবা মন্ত্রিত্ব যদি লিখেন তাহলে এটা ভুল, এখানে কি হবে? রসইকার হবে। তো লিখলে কি হবে? রসইকার হবে। স্থায়ী, স্থায়ী বানান দীর্ঘইকার দিয়ে, স্থায়ী, কিন্তু যখন আপনি লিখবেন স্থায়িত্ব তখন সেখানে রসইকার লিখতে হবে, স্থায়িত্ব। সহযোগী, সহযোগী কি আছে? দীর্ঘইকার আছে, দীর্ঘইকার, কিন্তু যখন তা লিখবেন তখন কি লিখবেন? সহযোগিতা, দীর্ঘইকারটা রসইকার হয়ে যাবে। তাহলে এটা মুখস্থ রাখতে হবে যে কিছু কিছু শব্দের শেষে বাচক, বিদ্যা, সভা, তা, ত, নি, পরিষদ, বর্গ এরকম যদি থাকে তাহলে সেটা দীর্ঘইকারটি রসইকারে পরিণত হবে। এটা মুখস্থ করতে হবে, এটা বানানের নিয়ম। আপনি যখন প্রিলিতে লিখবেন অথবা রিটেন লিখিত পরীক্ষায় যখন আপনি লিখবেন তখন আপনাকে এটা ঠিক করে নিতে হবে। অদ্ভুত ছাড়া বাকি যত ভূত আছে ভূত বানানে দীর্ঘকার হবে। যেমন আছে উদ্ভূত দীর্ঘকার, পরাভূত দীর্ঘকার, দূরীভূত দীর্ঘকার, কিমভূত দীর্ঘকার। এরপর আসুন, যে কোনো ভাষা এবং জাতির নাম লিখতে রসইকার হবে। আমেরিকা দেশ, 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 কিন্তু কয়েকটা শব্দ ব্যতিক্রম আছে, যেমন চীন দীর্ঘইকার, শ্রীলঙ্কা এটাও দীর্ঘইকার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কয়েকটা শব্দ আছে ব্যতিক্রম, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হবে। তো ব্যতিক্রম গুলো আপনাকে মনে রাখতে হবে। ভাষার নাম এবং জাতির নামে রসইকার হবে। অপ্রাণীবাচক শব্দ ও ইতর প্রাণীবাচক অতৎসম শব্দের ক্ষেত্রে রসইকার হবে।
যেমন বাড়ি, গাড়ি, শাড়ি ইত্যাদি। রসি এবং রসুকার যুক্ত উপসর্গের পর বিসর্গ হবে। যেমন আবিষ্কার, এটা আমরা কিন্তু সত্যনতা বিধানে পড়েছিলাম। আবি রসইকার আছে তাই মূর্ধন্য স। পড়ি রসইকার আছে মূর্ধন্য স। দু রসুকার আছে মূর্ধন্য স। রসুকার আছে মূর্ধন্য স। অযুক্ত বা অমুক্ত শব্দের পরে সাধারণত দন্তাস্য হয়। তার মানে অ আ ছাড়া অন্য সকল স্বরবর্ণে মূর্ধন্যাস্য হয়। এটা পড়িয়েছিলাম সত্যবিধানে। তাহলে দেখুন অ আ থাকলে নম অ তাই দন্তাস্য, তীর অ দন্তাস্য, কুসং অ দন্তাস্য। তার মানে অ আ ছাড়া অন্য সকল বর্ণে মূর্ধন্যাস্য আর অ আ থাকলে দন্তাস্য। রেফের পর ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব হয় না। যেমন দেখুন সৌন্দর্য রেফ আছে, জ এবং জফলা দুইটা দেয়া যাবে না, একটা জ। রেফের পরে জ জফলা, জ জফলা, জ জফলা, জ জফলা হবে না, একটা হবে। ব্যঞ্জন বর্ণ কখনো ডাবল হবে না। হয়তো অন্তস্থ জ দিবেন, নয়তো বা জ ফলা দিবেন। হয়তো অন্তস্থ জ দিবেন, নয়তো বা জ ফলা দিবেন। এখন আসুন ঈদ বানানে দীর্ঘ ইকার। ঈদ এটা আগে ছিল, এখন বিদেশি শব্দ রসইকার। শহীদ বানানে দীর্ঘ ইকার, রসইকার হবে। একাডেমি দীর্ঘ ইকার, রসইকার হবে। ডিগ্রি দীর্ঘ ইকার, রসইকার হবে। তাহলে এখানে খেয়াল করুন, এখানে দেখুন দীর্ঘ ইগুলোতে রসই হবে। গীতাঞ্জলি, অঞ্জলি, অঞ্জলি বানানে রসইকার। শ্রদ্ধাঞ্জলি, অঞ্জলি, অঞ্জলি কি লিখছে? অঞ্জলি বানানে রসই, আবলি বানানে রসই, আলি বানানে রসই। তাহলে দেখুন বিষয়াবলি দীর্ঘ ইকার হবে না। তাহলে এইটা হচ্ছে রসইকার, 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 সবগুলো রসইকার। কোন কোন শব্দে রসইকার হবে এবং কোন কোন শব্দে দীর্ঘ ইকার হবে এটা আপনাকে একটু বুঝে উত্তর দিতে হবে। এরপরে যাবেন হচ্ছে কিছু কিছু নামের ক্ষেত্রে আলী দীর্ঘ ইকার হতে পারে। রূপালী, জসিমউদ্দিন, যত নাম আছে নামে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে লিখতে পারেন। রসইকার দিয়েও লিখতে পারবেন, দীর্ঘ ইকার দিয়েও লিখতে পারবেন, দুইটা লিখতে পারবেন। তাহলে বাক্যশুদ্ধি, প্রয়োগ, অপপ্রয়োগ আমরা এটা পড়েছিলাম। এরপরে আমরা যাব হচ্ছে বাক্য পড়েছি, বাক্যর গঠন অনুসারে বাক্য পড়েছি, অর্থ অনুসারে বাক্য 5 প্রকার পড়েছি, বাক্য রূপান্তর সরল থেকে জটিল এবং যৌগিক এটাও পড়েছি। এখন যাব পারিভাষিক শব্দ। দেখুন পারিভাষিক শব্দটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা মুখস্থের পার্ট। এটা আমরা ক্লাসে পড়াইলেও কোনো লাভ নেই, শব্দের অর্থগুলো মুখস্থ করবেন। কিছু কিছু শব্দ তার অর্থটাকে ভিন্নভাবে প্রকাশ করে। এনোনিমাস বেনামা, এনোনেশন টিকা, এরপরে কি আছে এমপ্লিফিকেশন পরিবর্ধন, অ্যাটাস্টেড সত্যায়িত, এটা অবশ্য প্রত্যায়িত হয়। এরপরে কি আছে বুকলেট পুস্তিকা, বেসিন অববাহিকা, এরপরে কি আছে ব্লক শক্তিজোট, এরপরে কি আছে কোয়েটিং আবরণ, ডিডলাক অচল অবস্থা। এগুলো হচ্ছে মুখস্থ করবেন। অনুবাদ, অনুবাদ মানে কি? অনুবাদ দুই ধরনের, একটা হচ্ছে সরাসরি শাব্দিক অনুবাদ, আর একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ। শাব্দিক বা আক্ষরিক অনুবাদ, আর একটা হচ্ছে ভাবানুবাদ। শব্দের অর্থ দিয়ে সরাসরি অনুবাদ করা যায়, আর একটাকে ভাবকে নিয়ে অনুবাদ করতে হবে। তবে আমাদের চাকরি পরীক্ষা যেটা আসে সেটা আক্ষরিক অনুবাদ আসে না, ভাব অনুবাদ আসে। যেমন পুট আউট দ্য ল্যাম্প, প্রদীপটি নেবাও। আবার যদি বলি এখানে একটু দেখুন যে অনুবাদ মূলত কিসের উপর নির্ভর করবে? ভাবের উপর। ভাবের উপর ভিত্তি করে অনুবাদ হবে। যেমন আপনাকে যদি বলি দিস কালার ইজ নট লিম্প, এই কালারটি বড্ড নরম। স্টোর লিম্প, সরি, দিস কালার স্টো লিম্প। এরপর যদি বলি তার পোড়া কপাল, হি ইজ আউট অফ লাক। আউট অফ লাক মানে পোড়া কপাল, পোড়া কিন্তু নাই। আউট অফ লাক মানে হচ্ছে লাকের বাইরে, মানে কপালের বাইরে, তাকদিরের বাইরে, মানে তার যা হয়, তার যা চাওয়া সেটা তাকদিরটা তার সাথে সম্পৃক্ত হয় না, এটাকে বলে আউট অফ লাক। এ গোল্ডেন কে ক্যান ওপেন এনি ডোর, এটার অর্থ কি? টাকায় বাঘের দুধ মেলে। এ গোল্ডেন কে মানে হচ্ছে একটা সোনালী চাবি, ক্যান ওপেন এনি ডোর মানে যে কোনো দরজা খুলতে পারে, মানে টাকা দিয়ে আমরা বাঘের দুধ মেলে, এটাকে বলে বাব অর্থ। চ্যারিটি বিগিনস এট হোম, হ্যাঁ তো কি আছে? আগে ঘর তো পরে সব, এটা এট হোম, ঘর থেকে সবকিছু শুরু হয়। এরপরে যদি বলি এরপরে কি আছে? জ্যোতিচিহ্ন, এই টাইপের অনেকগুলো বাক্য আছে। যেমন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না। আচ্ছা, লোকটি তাকে তিরস্কার করলো। তিরস্কার করা ইংরেজি কি? টেক টু টেস্ক, এটার অর্থটা বুঝতে হবে। এটাকে ইংলিশে বলে ইডিয়ম, বাংলায় বলে বাগধারা। এই অংশগুলো আপনাকে বুঝে পড়তে হবে। এটা হচ্ছে মুখস্থের পাঠ, মুখস্থ করবেন। পরবর্তী হচ্ছে জ্যোতিবাদ স্যার চিহ্ন। বাংলায় জ্যোতিবাদ স্যার চিহ্নের প্রবর্তন করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1847 সালে তিনি একটি গ্রন্থ বাংলায় অনুবাদ করেছেন, এই জন্য ওনাকে বলা হয় বাংলা জ্যোতিচিহ্নের জনক। গ্রন্থের নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি।
এই বইটি তিনি অনুবাদ করেছেন হিন্দি ভাষার একটা বিখ্যাত বই বেতাল 25 লাল্লুজি রচনা করেছিলেন। সেই বই থেকে বাংলায় অনুবাদ করেছেন, হিন্দি বই থেকে বাংলা। এই বইয়ে সর্বপ্রথম তিনি জ্যোতিচিহ্নের প্রবর্তন করেছেন। শেষ। তাহলে বর্তমানে জ্যোতিচিহ্নের সংখ্যা কয়টি? 14টি জ্যোতিচিহ্ন আছে। এখন জ্যোতিচিহ্নের ব্যবহারগুলি পড়ি। কমা, দাড়ি জিজ্ঞাসা, দাড়ি জিজ্ঞাসা বিষয়, কোলন কোলনের দেশ। 6টা জ্যোতিচিহ্ন আমরা থামবো কতক্ষণ? 1 সেকেন্ড থামবো। দেখুন জ্যোতিচিহ্ন টোটাল কয়টি বলছি? 14টি। তাহলে এখানে 6টা বললাম, 1 সেকেন্ড থামতে হবে। দাড়ি জিজ্ঞাসা বিষয়, কোলন কোলনের দেশ। এরপরে আসুন, কমাতে কতক্ষণ থামবেন? 1 বলতে যে সময় লাগে। 3টাতে থামবো। উদ্ধৃতি চিহ্ন এবং কমা, 2টাতে থামবো 1 বলার সময়। কমা, উদ্ধৃতি চিহ্ন এবং কমা, 1 বলতে যতটুকু সময় লাগে। 1 বলার দ্বিগুণ সময় আছে সেমিকোলন। 1 বলার দ্বিগুণ সময়, সেটাকে বলে সেমিকোলন। তাহলে এখানে 2টা আর একটা 3টা গেল, আগে গেল 6 + 3 9। ইলেকে থামা দরকার নেই, হাইফেনে থামা দরকার নেই, ব্র্যাকেটে থামা দরকার নেই, +3 9। এখানে আরো 2টা অতিরিক্ত, এই হচ্ছে 14। 6 3 9 3 12 আর 2 14। এই হচ্ছে আমাদের জ্যোতিচিহ্নের সংখ্যা। এখন আমরা যাব জ্যোতিচিহ্নে কোথায়, কখন, কোন জ্যোতিচিহ্নের ব্যবহারটা কি করে জ্যোতিচিহ্নের ব্যবহার আমরা করব, এই বিষয়টা একটু খেয়াল করব। চলুন তাহলে একটু দেখি। বাক্যের শেষ বোঝাতে দাড়ি চিহ্ন ব্যবহৃত হয়। দাড়িটা কোথায় বসে? বাক্যের শেষ বোঝাতে। যেমন বাক্যের মধ্যে যেখানে অল্প বিরতির প্রয়োজন সেখানে শেষ বোঝাতে, যেমন আমি ভালো ছেলে, শেষ। কমা কোথায় বসে? এক জাতীয় একাধিক পদ পরপর থাকলে শেষ পদটি ছাড়া অন্যান্য পদগুলোর পর কমা বসে। তাহলে দেখুন, এক জাতীয় রনি, মুনি, বিশেষ্য টনি ও জনি, লাস্টের 2টার মধ্যে কিন্তু কমা হবে না শেষ পদটি ছাড়া। তারা 4 ভাই। 1 সম্বোধনের পর কমা বসে। ও গো আজ তোরা যাসনে ঘোরের বাহিরে। জটিল বাক্যের অন্তর্গত অসমাপিকা ক্রিয়াযুক্ত বাক্যাংশের পর পড়ালেখা করলে পাস করবে, পড়ালেখা করলে পাস করবে। হ্যাঁ, তাহলে একটা আরেকটার পর নির্ভরশীল। উদ্ধরণ বা উদ্ধৃতি চিহ্নের পূর্ববর্তী পদের শেষে কমা বসে। রহিম বলল বাবা বাড়ি নেই। এটা হচ্ছে উদ্ধরণ চিহ্ন। প্রত্যক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন ব্যবহৃত হয়, আর উদ্ধরণ চিহ্নের আগে কি বসে? কমা বসে। উদ্ধরণ চিহ্নের আগে কি বসে? কমা বসে। এরপরে আসুন, এরপরে কি আছে? তাহলে দেখুন, উদ্ধরণ চিহ্নের আগে কমা বসে আর প্রত্যক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন বসে। 2টা শেষ করে দিলাম। তারিখ লিখতে 12 মাসের পর কমা বসে। সাপোজ ধরেন আমি আজকের তারিখ লিখি যদি 19 অক্টোবর, 19 অক্টোবর। কি বার আমার একটা দেখার নেই, সাপোজ শনিবার, সাপোজ শনিবার 19 অক্টোবর, সাপোজ শনিবার, কমা 2024 খ্রিস্টাব্দ। তাহলে তারিখ মাসের পর একটা কমা, মাসের পর কমা, বারের পর কমা, তারিখ লিখতে। ঠিকানা লিখতে গেলে বাড়ি ও রাস্তার নাম্বারের পর কমা বসে। 56/1 কমা ব্লক ABCD থাকলে, না থাকলে তো নাই। সৈয়দ নজরুল ইসলাম রোড, সৈয়দ নজরুল ইসলাম রোড। রোডের পরে আরেকটা কমা হবে, রোড। এরপর নিজ জেলা বসাবেন, এখানে নিজ জেলা বসাবেন। ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, সিলেট, হবিগঞ্জ, অথবা খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, যা মঞ্চে দিয়ে দিলেন, গাজীপুর, ঢাকা। নামের পর ডিগ্রিসূচক পরিচয় যদি লিখতে হয় তাহলে কমা বসে। যেমন রহিম, রহিমের ধরেন অনেকগুলো ডিগ্রি আছে, কিরকম? BA, MA, MBA, MBA, এগুলো কি? নামের পর ডিগ্রিসূচক শব্দ লিখলে কমা বসে। নামের পর ডিগ্রিসূচক শব্দ লিখতে গেলে এখানে কি বসবে? কমা বসে। সেমিকোলন
বাক্যে কমার চেয়ে একটু বেশি প্রয়োজন হলে, বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে। বাক্যে কিছু জানতে চাইলে লাস্টে তোমার নাম কি জিজ্ঞাসা। বাহ, পাখিটি কি সুন্দর, আবেগ। যৌগিক বাক্যের মাঝে এইটা দরকার, সমাসবদ্ধ পদে হাইফেন, এতটুকু দরকার। এটা এমসিকিউ পরীক্ষায় আসে। সমাসবদ্ধ পদে কি বসে? হাইফেন বসে। হাইফেন কোথায়? সমাসে বসে। আর ড্যাশ কোথায় বসে? বাক্যে বসে। বাক্যে, যৌগিক ও জটিল বাক্যে বসে। ড্যাশটা কোথায় বসে? যৌগিক ও জটিল বাক্যের মধ্যে ড্যাশ বসে। যৌগিক ও জটিল বাক্যের মাঝে ড্যাশ বসে। কোন উদাহরণ দিতে গিয়ে কারো বক্তব্য সংক্ষিপ্ত করতে কোলন বসে। উদ্ধার চিহ্ন বা উদ্ধরণ চিহ্ন একটু আগে দেখিয়েছিলাম। রহিম বলল নজরুল অগ্নিবীণা লিখেছেন। প্রত্যক্ষ উক্তি, তাহলে অবশ্যই এখানে কি বসবে? জোর উদ্ধরণ। তার ভিতরে যদি আবার এক উদ্ধরণ দিতে হয়, মাঝখানে আবার কাউকে হাইলাইট করবেন, তাহলে এটা করবেন। ইলেক বা লুপ চিহ্ন। পাগড়ি মাথায় যাচ্ছে কাহারা, এটা না বলে আমরা বললাম কারা। যেমন ইংরেজিতে আমরা লিখি ডো নট, এটাকে আমরা কি করি? সংক্ষেপে অ্যাপোস্ট্রফি উঠাই দিলাম একটা। ডোন্ট, ইজন্ট, ইজ নট, এটা বলি না। অতিরিক্ত তথ্য উপস্থাপন করতে কমা বসে। তিনি ঢাকায় থাকেন। ঢাকায় তো বিষয় বড়, লিখলাম নীলক্ষেত। এটা হচ্ছে প্রথম বন্ধনী। তবে বাংলায় দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনী কোনো কাজে লাগে না, এটা মনে রাখবেন। দ্বিতীয় আর তৃতীয় বন্ধনী কোনো কাজে লাগে না। আগে একটা সময় ছিল যেখানে জোরদারি ব্যবহার হতো। পিপিলিকার পাখা ওঠে মুড়ি বাড়ি তরে, কাহার ষোড়শী কন্যা তুমি আনিয়া সমর ঘরে। এখানে খেয়াল করুন, দ্বিতীয় অংশে কি হয়? একটা আমাদের এক দাড়ি, একটা আমাদের দুই দাড়ি। এক দাড়ি, দুই দাড়ি, দুটাই বসে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা ছিলাম আমাদের আজকের ক্লাসের ব্যাকরণ অংশ নিয়ে। এখন আমরা যাব এই অধ্যায় থেকে আসছে বিগত বছরে কিছু এক্সকুয়েশন নিয়ে। চলুন আমরা একটু প্রশ্নগুলো দেখে আসি। প্যাডাগজি শব্দের অর্থ কি? আমরা যেহেতু শিক্ষক মানুষ, আমরা বেশ কিছুদিন আগে একটা প্রশিক্ষণ নিয়েছিলাম টিচার্স ট্রেনিং কলেজ ঢাকায়। টিচার্স ট্রেনিং কলেজে এটার নাম ছিল প্যাডাগজি। প্যাডাগজি মানে হচ্ছে শিক্ষা নীতি বা শিক্ষা তত্ত্বও হয় অনেক ক্ষেত্রে, তবে শিক্ষানীতি না, সরি, শিক্ষা তত্ত্ব হবে। এখানে শিক্ষানীতি দিয়েছে, শিক্ষা তত্ত্ব, প্যাডাগজি। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণয়ন করেছে? 1992 সালে করেছে। কোন বানানটি শুদ্ধ? এবার দেখুন ঠেলাটা কি। যদি না বুঝেন তাহলে এখানে ভালো করা কঠিন, বুঝে বুঝে পড়তে হবে এখানে। কোনটা সঠিক? মু লা। হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ টাইম ইজ আউট? টাইম ইজ আউট এটা কোন ধরনের শব্দ? টাইম ইজ আউট মানে কি? সময় শেষ। বলে না টাইম ইজ আউট, বের হবে পরীক্ষার হলে। হ্যাঁ, টাইম ইজ আউট। টাইম ইজ আউট মানে সময় শেষ, তোমার পরীক্ষা দেওয়া যাবে না। কি আছে? ফরজেরি। ফরজেরি শব্দের অর্থ হচ্ছে জালিয়াতি। বুক পোস্ট, বুক পোস্ট কোনো কিছু পাঠাইতে গেলে আমরা ব্যবহার করি। বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করুন। বুক পোস্ট মানে কি? বুক পোস্ট বলতে আপনি কি বোঝেন? বুক পোস্ট বলতে বোঝে কি? খোলা ডাক, খোলা ডাক। বুক পোস্ট মানে খোলা ডাক। কোন বানানটি শুদ্ধ? শ্রদ্ধাঞ্জলি, অঞ্জলি বানান ভুল। উপরযুক্ত এটা সঠিক। দারিদ্রতা হয় না, দরিদ্রতা। বৈশিষ্ট্য বানানে লাস্টে একটা জফলা আছে। অনুবাদ কয় প্রকার? একটু আগে বলছিলাম অনুবাদ হয় দুই ধরনের, একটা আক্ষরিক, একটা হচ্ছে শাব্দিক। শাব্দিক বা আক্ষরিক, একটা হচ্ছে ভাব অনুবাদ। A bolt from the blue, হঠাৎ করে একটা কিছু হওয়ার কথা ছিল না, হঠাৎ করে হয়ে গেল, সেটাকে বলে বিনা মেঘে বজ্রপাত। মেঘ আসছে, তখন মেঘে, আকাশে মেঘ থাকলে তখন বজ্রপাত হতে পারে। হঠাৎ করে যদি বজ্রপাত হয় তাহলে এটাকে বলে কি? বিনা মেঘে বজ্রপাত। A bolt from the blue 18তম শিক্ষক নিবন্ধন 2024 সালে আসছে। কোন বানানটি শুদ্ধ? শির শেষত ভুল, আশিস বানান ভুল, রসইকার। দ্বন্দ্ব বানানটা সঠিক আছে, দ্বন্দ্ব। মু মরুষ 1 2 1, মাঝখানেটা দীর্ঘকার, পরেরটা রস্যকার হবে। রেশিও, রেশিও শব্দের অর্থ হচ্ছে অনুপাত।
দেশীয় শব্দের অর্থ কি? পারিভাষিক অনুপাত। 18তম কলেজ নিবন্ধনে আসছে। নিচের কোন বানানটি সঠিক? কোন বানানটি সঠিক? পরিষ্কার, রসইকার আছে, তাহলে এখানে কি হওয়ার কথা ছিল? রসইকার আছে মূর্ধন্য স, অকার আছে দন্তাস, এই দুটা ভুল। সুষ্ঠু নাকি সুষ্ঠ? সুষ্ঠ। এখানে দেখুন এইটা স্পেলিংটা পরীক্ষার হলে ভিন্ন ধরনের ছিল, সুষ্ঠ না, এখানে মানে সুষ্ঠ বা এরকম কিছু একটা ছিল, ভুল ছিল, সুষ্ঠ। ভুল বানান কোনটি? অদ্ভুত ঠিক আছে, মুহূর্ত ঠিক আছে, অন্তঃসার ঠিক আছে, ভুবন। ভুবন মানে কি বলেছে দেখুন তো, রসৌকার হবে ভুবন। নিচের কোন শব্দটি বানান অশুদ্ধ? ভালো করে দেখুন। আয়ত্ত ভুল। অশুদ্ধ কোনটা? আয়ত্ত যদি বফলা থাকে তাহলে ভুল, আয়ত্তটা ভুল, সঠিক শুকনো, এখানে একটা দন্ত ন ফলা হবে, শুকনো। কনসুল শব্দের অর্থ কি? কনসুল শব্দের অর্থ হচ্ছে বাণিজ্য দল, কনসুল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় ছিল এই পর্যন্ত। আপনারা আমাদের বিদ্যাবাড়ি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 018960608000 থেকে শুরু করে 815 পর্যন্ত, এই ডিজিটগুলোতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন www.বিদ্যাবাড়ি.com, অথবা fb.com বিদ্যাবাড়ি, অথবা youtube.com বিদ্যাবাড়ি। সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।